আমি শ্যামল কুমার মিত্র, সভাপতি, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। প্রিয় বন্ধুরা, আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থাপিত হয়েছি সেটি হলো ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে শিক্ষক, শিক্ষাকর্মী সহ অন্যান্য রাজ্য কর্মীদের অন্তর্ভুক্তির দাবি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন এই সরকার ক্ষমতায় আসার পরেই 2012 সালের 10ই জানুয়ারি পুলিশ কর্মচারীদের ইউনিয়ন করার অধিকার কেড়ে নিলেন। যে অধিকারটা পুলিশ কর্মচারীরা অর্জন করেছিলেন 1923 সালে ব্রিটিশ সরকারের সময়, এবং আমরা বলেছিলাম এই সরকারটা শ্রমিক কর্মচারীদের অধিকারের প্রশ্নে ব্রিটিশ সরকারের থেকেও ভয়ঙ্কর, ব্রিটিশ সরকারের থেকেও খারাপ। তারপর একে একে বেশ কিছু দপ্তর থেকে ইউনিয়ন বা অ্যাসোসিয়েশন করার অধিকার কেড়ে নেওয়া হলো প্রশাসনিক আদেশ বলে। নবান্ন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ভবনে মিছিল, মিটিং, পোস্টারিং, অবস্থান, জমায়েত, বিক্ষোভ, এমনকি কিছু মানুষের জমায়েত হয়ে কথাবার্তা বলার উপরও নিষেধাজ্ঞা জারি হলো। আমরা দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক এবং ট্রেড ইউনিয়ন অধিকারগুলো পেয়েছিলাম সেগুলো সমস্ত হরণ করে নেওয়া হলো। কার্যত পশ্চিমবাংলায় স্বাধীনতার পরে রাজ্য সরকারি কর্মচারী এবং রাজ্য কর্মীদের অধিকারের প্রশ্নে এই রকম ভয়ঙ্কর পরিস্থিতি অতীতে কখনো ঘটেনি। এবং 2012 সালে 28শে ফেব্রুয়ারি একটি ধর্মঘটের আহ্বান আসে। সেই ধর্মঘটের আগে রাজ্য সরকার যে আদেশনামা জারি করেছিলেন তাতে শুধু বেতন কাটা বা ডাইস নয়, ব্রেক অফ সার্ভিসেরও ভয়ঙ্কর হুমকি দেওয়া হয়েছিল। অর্থাৎ অত্যন্ত স্পষ্টভাবে আমরা দেখলাম এই সরকারটা কর্মচারীদের সমস্ত অধিকার কেড়ে নিতে বদ্ধপরিকর। এরপরে আসুন আমাদের দাবি দেওয়ার প্রশ্নে। যখন বিরোধী নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন তিনি বলতেন যে সরকার কর্মচারীদের ডিএ দিতে পারে না সেই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। এবং বিভিন্ন টিভি চ্যানেলে সান্ধ্য আলাপচারিতার আসরে তিনি এসে কর্মচারীদের দুঃখে একেবারে কান্নায় ভেঙে পড়তেন এবং প্রতিশ্রুতি দিতেন যে তার নেতৃত্বে সরকার ক্ষমতায় এলে রাজ্য কর্মীরা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ পাবেন, কেন্দ্রীয় হারে সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স, হাউস রেন্ট অ্যালাউন্স পাবেন, পঞ্চম বেতন কমিশনের যে 27 মাসের বকেয়া পূর্বতন বাম সরকার আমাদের দেননি সেটি দেয়া হবে, ষষ্ঠ বেতন কমিশনের গঠন হবে এবং শীঘ্র তার সুপারিশ কার্যকর করা হবে। ঠিক যে কায়দায় বর্তমানে নির্বাচনের মুখে স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি রাজ্য কর্মীদের প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু ক্ষমতায় আসার পরে আমরা দেখলাম যে তিনি ফ্যাসিস্ট শাসক হিসেবে তার দাঁত নখ বার করে ফেলেছেন এবং প্রথমেই বললেন ডিএটা বা ডিয়ারনেস রিলিফটা রাজ্য কর্মীদের কোনো অধিকার নয়, এটা সরকারের দয়ার দান। বর্তমানে কেন্দ্রীয় সরকার এবং অন্যান্য রাজ্যের রাজ্য কর্মীরা 58% ডিএ পাচ্ছেন, জানুয়ারি থেকে আরও 2% ডিএ তারা পেতে চলেছেন, অর্থাৎ তাদের ডিএ বর্তমানে 60%। আমরা পশ্চিমবাংলার রাজ্য কর্মীরা 18% ডিএ পাচ্ছি। এখনও পর্যন্ত আমরা 42% ডিএতে পিছিয়ে, এবং 1 এপ্রিল থেকে এই দাম্ভিক মুখ্যমন্ত্রী 4% একটা ভিক্ষে ছুড়ে দিয়েছেন। অর্থাৎ এপ্রিল থেকেও আমাদের বকেয়াটা থেকে যাবে 38%। সারা ভারতবর্ষে
সব থেকে কম ডিএ বা ডিআরনেস রিলিফ পাচ্ছি আমরা। পঞ্চম বেতন কমিশন এবং রোপা 2009 নিয়ে যে মামলা সুপ্রিম কোর্টে এখনও রয়েছে, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, সেই মামলায় সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরেও রাজ্য সরকার বিভিন্ন বাহানায় সেই রায় কার্যকর করার ক্ষেত্রে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছেন যে আমরা বুঝতেই পারছি না যে আমরা কি করব। এই রকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে ষষ্ঠ বেতন কমিশনের ডিএর কোনো উল্লেখ নেই। রোপা 2019 এই প্রথম স্বাধীনতার পরে ডিএ শব্দটাই নেই। শুধু তাই নয়, যিনি বাম আমলের 27 মাসের বকেয়া দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি 48 মাসের ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশকৃত বর্ধিত বেতনের 48 মাসের বর্ধিত বেতন থেকে আমাদের বঞ্চিত করেছেন। এবং পরিস্থিতি যে জায়গায় গেছে, সারা রাজ্য প্রশাসনে কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভার কর্মচারীদের উপরে একটা প্রশাসনিক, পুলিশি এবং রাজনৈতিক আতঙ্ক রাজ নামিয়ে আনা হয়েছে। আমরা অনেকেই সংবাদ মাধ্যমের সামনে আমাদের আন্দোলনের সাফল্য সাতকাহন করে বলতে বেশ আত্মশ্লাঘা বোধ করি, কিন্তু আমার বলতে দ্বিধা নেই। এই সরকার 15 বছর ক্ষমতায় রয়েছেন। বিভিন্ন মঞ্চ, বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে গণতান্ত্রিক পথে ট্রেড ইউনিয়নের নিয়ম মেনে আন্দোলন করে চলেছেন, কর্মসূচি নিচ্ছেন, ধর্মঘটের মতো কর্মসূচি নিয়েছেন। কিন্তু এই সরকারকে নতজানু করা তো দূরস্থ, আজ পর্যন্ত গত 15 বছরে এই সরকার আমাদের সঙ্গে, অর্থাৎ যারা এই সরকারকে পেটের লিভারের মতো রক্ষায় স্বঘোষিত দায়বদ্ধ নন, তাদের সঙ্গে একটা নাম কাওয়াস্তে আলোচনারও প্রয়োজন বোধ করেননি। কাজে এই ভয়ঙ্কর সরকার, তাকে নতি স্বীকার করানোর ক্ষেত্রে আমরা যারা কর্মচারী আন্দোলন করি বলতে দ্বিধা নেই যে আমরা এই সরকারকে নতি স্বীকার করাতে এখনো পর্যন্ত পারিনি। এই পরিস্থিতিতে একটা সামান্য দাবি যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম 2008-এ শিক্ষক, শিক্ষাকর্মীদের অন্তর্ভুক্তি, এই দাবিতে পৃথা বিশ্বাসের নেতৃত্বে আমরা দি টিচার সোসাইটি দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। এই কিছুদিন আগে অনুপ সাউ, লুৎফুল হক এবং তার সহযোগী বেশ কিছু শিক্ষক, তারা সেই কুচবিহার থেকে নবান্ন পর্যন্ত দীর্ঘ 800 কিলোমিটার পথ পদব্রজে পরিক্রমা করে এসেছেন। কিসের দাবিতে? এক এবং একমাত্র দাবি, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে শিক্ষক, শিক্ষাকর্মীদের অন্তর্ভুক্তি। মিডিয়ার সৌজন্যে আমরা যারা কর্মচারী আন্দোলনের মুখ হিসেবে পরিচিত, বা আমরা যারা বিভিন্ন বড় বড় সংগঠনের নেতৃত্ব দিই, বলতে দ্বিধা নেই, আমরা কেউ অনেক গুরুত্বপূর্ণ দাবি রয়েছে যেগুলো অমীমাংসিত। সেই দাবিতে এই দীর্ঘ 800 কিলোমিটার পদযাত্রা করার মতো দুঃসাহসী পদক্ষেপ আমরা নিতে পারিনি। আমি হুগলি জেলার মানুষ। শেওড়াফুলি গঙ্গার ঘাট থেকে তারকেশ্বর 34 কিলোমিটার রাস্তা। তা বাবার মাথায় জল ঢালতে যে যাত্রীরা, ভক্তগণ যান, এই 34 কিলোমিটার রাস্তা হেঁটে গঙ্গা জল কাঁধে নিয়ে বাবার মাথায় ঢালতে। তার পরের দিন আমরা যখন অফিসে আদালতে যাই, ট্রেনে দেখি যে কি ভয়ঙ্কর অবস্থায় তারা ওই ট্রেনের একেবারে কামরার নিচে শুয়ে আছেন, বসে আছেন, তাদের পায়ে ফোসকা হয়ে গেছে এবং মুখ দেখলে একেবারে বোঝাই যায় যে তারা বিধ্বস্ত, ক্লান্ত এবং অনেক ক্ষেত্রে অসুস্থ। এই 34 কিলোমিটার রাস্তা
পদব্রজে বা হেঁটে যেতে, সেখানে 800 কিলোমিটার রাস্তা হেঁটেছেন অনুপ লুৎফুলরা। আপনি ভাবুন। এবং আজকে ইলেকট্রনিক মিডিয়ার যুগে, আজকে স্মার্টফোনের যুগে তারা কিন্তু খানিকটা রাস্তা গাড়িতে আর ওই যেখানে জনসমাগম আছে সেখানে হেঁটে এরকম করেননি। তারাই পুরো 800 কিলোমিটার রাস্তা পদব্রজে এসেছেন। এবং আমরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে, আমি, আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়, আমরা তাদের এই পদযাত্রায় কয়েকটি জায়গায় আমরা অংশগ্রহণ করেছিলাম। এবং যেদিন তারা নবান্ন অভিযানের শেষ দিনে হাওড়ায় জমায়েত করেছিলেন, সেদিনও আমাদের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সেই সমাবেশে উপস্থিত ছিলেন। আমরা স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। কতটা আন্তরিকতা, শিক্ষক শিক্ষাকর্মীদের প্রতি কতটা সহমর্মিতা থাকলে একটা দাবি আদায়ের জন্য তারা এই 800 কিলোমিটার পথ পদব্রজে অতিক্রম করে আসতে পারে। কিন্তু দুর্ভাগ্য, এমন একটা অসভ্য বর্বর কর্মী বিদ্বেষী সরকার আজকে পশ্চিমবাংলায় রয়েছে যে তারা অনুপ সাউ, লুৎফুল হক বা এই প্রাথমিক শিক্ষকদের সঙ্গে একটা আলোচনায় বসার প্রয়োজন বোধ করেননি। তারা তাদের দাবিপত্র নবান্নে জমা দিয়ে এসেছিলেন, শুধু কেউ আজ পর্যন্ত তাদের সঙ্গে কথা বলেননি। এবং এই যে মানসিকতা, কর্মী বিদ্বেষী মানসিকতা, সেই কর্মী বিদ্বেষী মানসিকতার আবার প্রতিফলন ঘটল যেই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে শিক্ষক শিক্ষাকর্মীদের অন্তর্ভুক্তির দাবিতে মহামান্য কলকাতা হাইকোর্টে একটা মামলা হয়েছিল। সেই মামলায় মহামান্য হাইকোর্ট 4 সপ্তাহ সময় দিয়েছিলেন, 4 মাস সময় দিয়েছিলেন রাজ্য সরকারকে তাদের মতামত জানানোর জন্য। রাজ্য সরকার বলেছেন শিক্ষক শিক্ষাকর্মীরা যেহেতু রাজ্য সরকারি কর্মচারী নয়, তাই তাদেরকে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে অন্তর্ভুক্ত করানো যাবে না। আমরা অত্যন্ত স্পষ্টভাবে বলি, কেউ কোথাও দাবি করেনি যে শিক্ষক শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভার কর্মচারীরা সরাসরি রাজ্য সরকারি কর্মচারী। তারা অন্যান্য রাজ্য কর্মী হিসেবে তারা পরিচিত। এবং রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন গণতান্ত্রিক এবং ট্রেড ইউনিয়ন অধিকার থেকে বঞ্চিত করার প্রয়াস হিসেবে রাজ্য সরকারি কর্মচারীদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সার্ভেন্টস রুলস 1959 অনুসারে পরিচালিত হতে হয় এবং তাদের কার্যত কোনো গণতান্ত্রিক এবং ট্রেড ইউনিয়ন অধিকার নেই। এই অধিকার থেকে বঞ্চিত করার জন্য এই বিভাজনটা তারা করে রেখেছেন। এবারে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে রাজ্য সরকারি কর্মচারী নয় এই যুক্তিতে কি অন্যান্য রাজ্য কর্মীদের, অর্থাৎ শিক্ষক শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভার কর্মীদের বঞ্চিত করা যায়? এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমটা কি? সরকার কি রাজ্য সরকারি কর্মচারীদের প্রতি কোনো দয়া করছেন? কোনো বিশেষ সুবিধে দিচ্ছেন? এটা কি কোনো পারকিউজিট? এটা কি কোনো বিশেষ অনুদান? এটা কি স্বাস্থ্যক্ষেত্রে বিশেষ কোনো সুবিধা রাজ্য সরকার দিচ্ছেন? একেবারেই নয়। এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম একটা সম্পূর্ণত হ্যালো কড়ি মাখো তেল প্রকল্প। রাজ্য সরকার এই প্রকল্প বাবদ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 1 নয়া পয়সা খরচ করেন না। শুধু তাই নয়, এটা রাজ্য সরকারের কাছে একটা লাভজনক প্রকল্প। কারণ এই প্রকল্পে 500 টাকা করে যে চিকিৎসা ভাতা রাজ্য অবসরপ্রাপ্ত এবং কর্মরত রাজ্য কর্মী, রাজ্য সরকারি কর্মচারীরা পান, সেইটা তাদের ছাড়তে হয়। অর্থাৎ মাসে 500 টাকা, বছরে 6000 টাকা প্রিমিয়াম দেন অবসরপ্রাপ্ত এবং কর্মরত রাজ্য সরকারি কর্মচারীরা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে অন্তর্ভুক্তির জন্য, এই প্রকল্পে উপভোক্তা হিসেবে থাকার জন্য। এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন,
গত 18/12/2024 সালে যে তথ্য, সরকারি তথ্য আমরা পেয়েছি, তাতে দেখা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে প্রিমিয়াম বাবদ রাজ্য সরকারের আয় হয় বছরে 134 কোটি টাকারও বেশি, এবং 16 বছরে 2008 থেকে 2024 ডিসেম্বর পর্যন্ত এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে ক্লেম মেটাতে রাজ্য সরকার খরচ করেছেন 256,78,00,000 টাকা। তার মানে কি দাঁড়ালো? 2 বছরের প্রিমিয়ামের টাকায় 16 বছরের ক্লেমের খরচ মিটিয়েও বেশ কিছু উদ্বৃত্ত রাজকোষে আছে, এবং 14 বছরের প্রিমিয়ামের টাকা বছরে 134 কোটি টাকা হিসেবে রাজ্য কোষাগারে আছে। অর্থাৎ এই স্কিমটা রাজ্য সরকারের ক্ষেত্রে একটা অত্যন্ত লাভজনক স্কিম, এবং এই লাভজনক হওয়া সত্ত্বেও রাজ্য সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত এবং কর্মরত, তাদেরকে এই স্কিমে কি দিচ্ছেন তারা? সেই 2009 সালে শেষ রেট চার্ট হয়েছিল। বিভিন্ন অপারেশন থেকে শুরু করে ডাক্তারের ফি, ওষুধপত্রের দাম, বেড চার্জ, আনুষঙ্গিক খরচ সমস্ত স্থির হয়েছিল 2009 সালে। আজকে 2026 সাল। জিনিসপত্রের দাম, চিকিৎসা সরঞ্জাম, ডাক্তারবাবুর ফি, হাসপাতালের বেড চার্জ, ওষুধপত্র, অপারেশন চার্জ, এগুলো 2009 সালে যা ছিল তার থেকে বহু গুণ বেশি হয়ে গেছে। যার ফলে এই স্কিমে যখন কর্মরত বা অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীরা বিভিন্ন বেসরকারি নার্সিংহোম বা হাসপাতালে ভর্তি হন, তারা ভর্তি হতে যান, তারা বেড নেই বলে ভর্তি করতে চান না, বা ভর্তি করলেও তারা আগাম আনঅফিসিয়ালি পেশেন্ট পার্টিকে বলে দেন, আপনি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে ভর্তি হচ্ছেন। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের রেট চার্ট 2009 সালে দ্রব্যমূল্য অনুসারে, এখন জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে, সেই দামে সেই রেটে চিকিৎসা দেওয়া সম্ভব নয়। চিকিৎসা দিতে যা খরচ হবে, ব্যালেন্স যেটা থাকবে, অর্থাৎ সরকার হাসপাতালকে যা দেবেন আর যা প্রকৃত খরচ হবে হাসপাতালের, তার পার্থক্যটা আনঅফিসিয়ালি কোনো রকম তথ্য প্রমাণ ছাড়া পেশেন্ট পার্টিকে দিতে হবে। এবং সেইভাবেই এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের অন্তর্ভুক্ত কর্মরত এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীরা এই স্কিমের সুযোগ পান। শুধু তাই নয়, স্বাস্থ্যসাথী স্কিম সম্পর্কে আমাদের অনেক বক্তব্য আছে। আমরা মনে করি যে সরকারি স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নটাই হচ্ছে গরিব, নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার সবথেকে বড় উপায়। কোনো বিমাভিত্তিক প্রকল্প এর বিকল্প হতে পারে না। দ্বিতীয়ত, স্বাস্থ্যসাথী প্রকল্পে যা খরচ হয়, রাজ্য সরকার যা খরচ করেন, তার 90% বেশি চলে যায় বিভিন্ন বেসরকারি স্বাস্থ্য কেন্দ্র, বেসরকারি হাসপাতাল, বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার, অর্থাৎ বেসরকারি স্বাস্থ্য ব্যবসায়ীদের স্বাস্থ্যসাথী স্কিমের মাধ্যমে রাজ্য সরকার ব্যবসা দেন, খদ্দের দেন, ব্যবসা দেন, এবং তারা ফুলে ফেঁপে ওঠে। কিন্তু তারপরেও স্বাস্থ্যসাথী প্রকল্পের সবথেকে প্রশংসনীয় দিক হচ্ছে স্বাস্থ্যসাথীর নেটটা, জালটা সারা পশ্চিম বাংলায় এমনভাবে বিস্তৃত করা হয়েছে যে প্রত্যন্ত অঞ্চলের একটা ছোটোখাটো নার্সিংহোমও স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুযোগ দেওয়ার জন্য নথিভুক্ত। আমাদের এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে দুর্ভাগ্যজনকভাবে রাজ্য সরকারের যারা নীতি নির্ধারক, তারা মনে করেন শহরে যারা বাস করেন, কলকাতা বা তার আশপাশে, তারা মানুষ, আর গ্রামে যারা বাস করেন তারা না মানুষ, তাদের চিকিৎসা পাওয়ার কোনো অধিকার নেই। সে কারণে
এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে নথিভুক্ত যে বেসরকারি নার্সিংহোম, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, তার 90% হচ্ছে কলকাতা বা তার আশপাশে, যার ফলে সুদূর গ্রামাঞ্চলে, বিস্তীর্ণ গ্রামাঞ্চলে, প্রত্যন্ত এলাকায়, জেলায় সরকারি কর্মচারীরা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা এই প্রকল্পের জন্যে মাসে, বছরে 6,000 টাকা করে প্রিমিয়াম দিয়েও খুব বড় কিছু না হলে এই স্কিমের সুবিধা নেন না। কারণ তাদের জেলায়, তাদের এলাকায় এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের অন্তর্ভুক্ত কোনো নার্সিংহোম বা কোনো ডায়াগনস্টিক সেন্টার বা কোনো স্বাস্থ্যকেন্দ্র নেই। তো এটাকে, স্বাস্থ্যসাথী নেটটাকে যেভাবে একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিস্তৃত করা হয়েছে, আমরা দীর্ঘদিন ধরে দাবি করেছি যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের নথিভুক্ত যে বেসরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র এবং ডায়াগনস্টিক সেন্টার, সেগুলোকে একেবারে জেলা স্তরে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত একদম স্বাস্থ্যসাথীর মতো বিস্তীর্ণ করা, যাতে যারা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের অন্তর্ভুক্ত তারা তিনি পুরুলিয়ায় থাকুন, তিনি বাঁকুড়ায় থাকুন, তিনি জলপাইগুড়িতে থাকুন, তিনি সুন্দরবনে থাকুন, এই প্রকল্পের সুবিধাটা নিতে পারেন। কিন্তু সরকার সেটি করেননি। এরপরেও বলবো, বিভিন্ন বেসরকারি যে মেডিক্লেম পলিসিগুলো আছে তার তুলনায় ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম অনেক 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 ভালো। কোনো বেসরকারি মেডিক্লেম পলিসি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সমতুল বা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সঙ্গে তুলনীয় হতে পারে না। আমরা জানি, খুব দুঃখের সঙ্গে কিছু শিক্ষক নেতা তারা বিভিন্ন বেসরকারি মেডিক্লেম পলিসি বিক্রির কাজে নিজেদের ব্যাপৃত রেখেছেন। তারা শিক্ষাকর্মীদের একাংশের মধ্যেই প্রচার নামিয়ে আনছেন যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের থেকে এটা অনেক ভালো। দায়িত্ব নিয়ে বলছি, সারা ভারতবর্ষে বেসরকারি ক্ষেত্রে এমন কোনো মেডিক্লেম পলিসি নেই যে পলিসিটা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের থেকে উন্নত মানের। কাজেই এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে অন্তর্ভুক্তির কোনো বিকল্প হতে পারে না। কেরালা, তামিলনাড়ু, পাঞ্জাব, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, আরও বিভিন্ন রাজ্য সরকার তাদের শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা অর্থাৎ অন্যান্য রাজ্যকর্মী যারা, তাদেরকে এই স্কিমের আওতায় এনে তারা চিকিৎসার সুযোগ দিচ্ছেন। তাহলে পশ্চিমবাংলায় কী এমন ব্যতিক্রম ঘটেছে যে পশ্চিমবঙ্গ সরকার দিতে পারবেন না? তাহলে সরকার ঘোষণা করুন যে কেবলমাত্র যারা সরাসরি রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারী, তাদের স্বাস্থ্য এবং চিকিৎসার দায়টা সরকারের, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, শিক্ষাকর্মীদের দায় সরকারের নয়। এবং সবথেকে বড় কথা, শিক্ষাকর্মীরা তো সরকারের কাছ থেকে কোনো অনুকম্পা, কোনো দয়া, কোনো বিশেষ সুবিধা চাইছেন না। তারা বছরে 6,000 টাকার প্রিমিয়াম দেবেন এবং সেই 6,000 টাকা প্রিমিয়ামের বদলে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম একটা বিমাভিত্তিক মেডিক্লেম পলিসি, যেটার অন্যান্য বেসরকারি সংস্থার সঙ্গে পার্থক্য হচ্ছে এটা সরকার পরিচালনা করে। সেই সরকার পরিচালিত মেডিক্লেম স্কিমে তারা অন্তর্ভুক্ত হবে। তাদের তো সরকার কোনো দয়া করবেন না, তাদের তো সরকার কোনো অনুকম্পা করবেন না, তাদের তো সরকার কোনো বিশেষ সুবিধা দেবেন না। তাহলে কেন অন্যান্য রাজ্যকর্মীদের ক্ষেত্রে এই স্কিমটা প্রসারিত করা যাবে না? এর তো কোনো যুক্তিগ্রাহ্য কারণ আমরা দেখতে পাচ্ছি না। একটাই কারণ, যে শিক্ষাকর্মী এবং অন্যান্য রাজ্য কর্মীদের প্রতি রাজ্য সরকারের, বিশেষত এই রাজ্যের চিফ পলিটিক্যাল এক্সিকিউটিভ মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা তীব্র বিদ্বেষ বা তীব্র ঘৃণা। এটা তো চলতে পারে না, আমরা বারবার বলছি। এবং রাজ্য সরকারি কর্মচারীদেরও কিন্তু আশঙ্কার কোনো কারণ নেই যে এই স্কিমে শিক্ষাকর্মী বা অন্যান্য রাজ্যকর্মীদের অন্তর্ভুক্ত করলে তাদের ক্ষেত্রে কোনো সুবিধার সংকোচন হবে।
কারণ খুব সামান্য কিছু নার্সিংহোম, বেসরকারি নার্সিংহোম বা হাসপাতাল এখনো পর্যন্ত এই স্কিমে অন্তর্ভুক্ত বা নথিভুক্ত। সারা পশ্চিমবাংলায় স্বাস্থ্যসাথীর নেটওয়ার্ক মেনে যদি এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের নেটওয়ার্ক বাড়ানো হয়, তাহলে কিন্তু কোনো জায়গায় শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা থেকে শুরু করে রাজ্য সরকারি কর্মচারী, কর্মরত এবং অবসরপ্রাপ্ত কারোর ক্ষেত্রে বেড পাবে না, হাসপাতালে ভর্তি হতে পাবে না, চিকিৎসার সুযোগ পাবে না, এরকম সমস্যা সৃষ্টি হওয়ার কোনো জায়গা নেই। কাজেই এই স্কিমটা শিক্ষক, শিক্ষাকর্মীদের ক্ষেত্রে প্রসারিত করলে রাজ্য সরকারি কর্মচারীরা বঞ্চিত হয়ে যাবেন, এরকম কোনো সম্ভাবনা নেই। তাহলে কেন এই স্কিমে শিক্ষক, শিক্ষাকর্মীদের অন্তর্ভুক্ত করবেন না সরকার? আমি জানি না মহামান্য আদালত কি নির্দেশ দেবেন, কিন্তু আমি সমস্ত শিক্ষক, শিক্ষাকর্মী সংগঠনগুলোর কাছে আবেদন রাখব যে শিক্ষা দপ্তরের কর্তা ব্যক্তিদের আপনারা তাদের বিরুদ্ধে আন্দোলন করুন, দরকার হলে ঘেরাও করে রাখুন, জানতে চান কেন এই স্কিমের সুযোগ তাদেরকে দেয়া হবে না, যুক্তিটা তারা বলুন। এবং মজার কথা দেখুন, অর্থ দপ্তর হচ্ছে রুল ফ্রেমিং অথরিটি, অর্থাৎ আজকে যদি আমি তর্কের খাতিরে ধরেও নিই যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম 2008 শুধুমাত্র রাজ্য সরকারি কর্মচারীদের জন্য, তাহলেও কিন্তু এই প্রশ্নটা থেকেই যায় যে অর্থ দপ্তর তো রুল তৈরি করতেই পারেন, রুল তৈরি করে শিক্ষক, শিক্ষাকর্মী সহ অন্যান্য রাজ্যকর্মী, কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের এই স্কিমের অন্তর্ভুক্ত করতে পারেন। বাধা কোথায়? শুধু তো দুকলম লিখতে হবে, নাকি অর্থ সচিব প্রভাত মিশ্র এই লেখাটাও ভুলে গেছেন? আমরা সরকারের কাছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে দাবি করছি, অবিলম্বে আর কোনো টালবাহানা না করে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে শিক্ষক, শিক্ষাকর্মী সহ অন্যান্য রাজ্যকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা সবার সমস্ত কর্মীদের, কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীদের অন্তর্ভুক্ত করুন। এবং শিক্ষক, শিক্ষাকর্মী সহ অন্যান্য রাজ্যকর্মী সংগঠনগুলোর কাছে আবেদন রাখব যে আপনারা অন্তত এই একটি দাবিকে সকলে মিলে, দল মত সংগঠন ভুলে, রাজনীতির যে আপনাদের দলীয় রাজনীতির অবস্থান আছে সেগুলো ভুলে একযোগে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলুন। এবং মনে রাখবেন, নির্বাচন আসন্ন, নির্বাচনের প্রাক্কালে কিন্তু শাসক দল অনেকটা রক্ষণাত্মক অবস্থানে থাকে, দাবি আদায়ের এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সময়। তাই আপনারা দয়া করে শিক্ষা দপ্তরের উপর এমন চাপ তৈরি করুন যাতে তারা মহামান্য আদালতে জানিয়ে দেন যে না, শিক্ষক, শিক্ষাকর্মী সহ অন্যান্য রাজ্যকর্মীদের এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে অন্তর্ভুক্ত করলে তাদের কোনো আপত্তি নেই। বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু সরকারের মনোভাবটা বোঝানোর জন্য একটা ছোট উদাহরণ দেব। আইএএস, আইপিএস অফিসাররা তারা প্রচুর বেতন পান, তারা কেন্দ্রীয় হারে বাড়ি ভাড়া ভাতা পান, কেন্দ্রীয় হারে ডিয়ারনেস অ্যালাউন্স পান। তো তাদেরকে সরকার এই স্কিমে অন্তর্ভুক্ত করেছেন। তাদের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম রয়েছে, যে সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম অত্যন্ত ভালো একটা স্কিম, তারা সেই স্কিমের অন্তর্ভুক্ত। কিন্তু রাজ্য সরকার এই আইএএস এবং আইপিএস অফিসারদের এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে অন্তর্ভুক্ত করেছেন। আপনি বলবেন তাতে আপনাদের আপত্তি কি? আপত্তি একটা জায়গায়, এই আইএএস আইপিএস অফিসাররা কোনো প্রিমিয়াম না দিয়ে তারা এই স্কিমের অন্তর্ভুক্ত হন এবং এই স্কিমের সুবিধাটা নেন। একজন গ্রুপ ডি কর্মচারী, একজন অবসরপ্রাপ্ত কর্মচারী, তিনি বছরে 6,000 টাকা দিয়ে এই স্কিমের সুবিধা পাবেন, আর একজন আইএএস আইপিএস অফিসার তিনি বিনা পয়সায় শুধু সরকারের বদান্যতায় এই স্কিমের সুবিধা নেবেন। এই বৈষম্য, এই পক্ষপাত মেনে নেওয়া যায় না। আবারও সমস্ত শিক্ষক, শিক্ষাকর্মীকে কর্মী সংগঠনগুলোর নেতৃত্বের কাছে আবেদন করব, আপনারা দয়া করে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই দাবি মেনে নিতে সরকারকে বাধ্য করুন। অন্তত একটা দাবি থাক, যে দাবিটা আমরা বলতে পারবো যে এই দাবিটা
সরকারের কাছে চাপ সৃষ্টি করে আমরা আদায় করে আনতে পেরেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।